नैना लागे तो जागे, बिना डोरी या धागे बंधते हैं दो नैना ख्वाब से। ना आता हो ना पता हो, कोरे नैनों में कोई याब से। इसका उसका ना इसका है, जाने कितना है किसका है, कैसी भाषा में है लिखा। इसके उसके ये हिस्से में, तेरे मेरे ये किस्से में, मौला सीखे बिन दे सिखा। कैसा ये इश्क है, अजब सा रिस्क है। कैसा ये इश्क है, अजब सा रिस्क है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ফার্স্ট যে ভিডিওটা, আজকের দিনের ফার্স্ট যে ভিডিওটা, অ্যাকচুয়ালি সকালে বলতে যাই, তারপরে মনে পড়ে আমি 12টার সময় ভিডিও পাবলিক করি। আর আজকে সকালের ভিডিওটা তো মানে ফার্স্ট ভিডিওটা তো 12:30 বেজে গেছে, তো সেই কারণে সকালে বলতে গিয়ে থমকে যাই। তো প্রথম ভিডিওটা যেটা কিনা সত্যিকে নিয়ে করেছি, সেই ভিডিওটার ফার্স্টে আমি আশিকি 2 এর ওই গানটা করেছিলাম। ওই যে, আরে গানটার নামটাই মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, একটা গান করেছিলাম, মনে পড়ছে না, টি সিরিজের আন্ডারে। তো সেটাতে ধম করে কপিরাইট দিয়ে দিয়েছে। আমার গানটা আমি প্রথম করেছিলাম গানটা তোমাদের জন্য, তো অবশ্যই তোমাদের জন্য, কারণ আমি তো গান করি, আমি তো নিজের গান নিজে শুনি, সেই কারণে আমি বললাম গানটা আমি তোমাদের জন্য করেছিলাম। বাট ভিডিওটা তো অবশ্যই আমার জন্য করি, তোমাদের জন্য করি, কিন্তু গানটা কন্ট্রোভার্সি চ্যানেলে গান না করলেও হয়, কিন্তু আমি করি সত্যি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের থেকে প্রশংসা করানোর জন্য। জানি না এই গানটা যে করলাম এটাও আমি রাখতে পারবো কিনা, কপিরাইট চিপকে দেবে কিনা। তবে এখন জানো অনেক গান করছি, যেমন লাগ জাগালে গান করেছিলাম, তাতে কিন্তু কপিরাইট দেয়নি। সিঙ্গেল গান করে আমি আমার ব্লগ চ্যানেল যে আপলোড করেছিলাম, আমি ভেবেছিলাম কপিরাইট দেবে, কিন্তু দেয়নি। কিন্তু ওই আশিকি 2 এর গানটা করেছি, আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। খুব খারাপ লেগেছে আমার। ভিডিওটা মানে কি বলবো, ছাড়তে ইচ্ছে করছিল না ওই গানটার জন্য, গানটা দিতে পারবো না তাই। তো এই গানটাও করলাম, জানি না তোমাদের পর্যন্ত পৌঁছাবে কিনা। কপিরাইট দিয়ে দিলে সত্যি সত্যি রিমুভ করে দিতে হবে, কিছু করার থাকে না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু গানটা জানিও, যদি তোমাদের পর্যন্ত পৌঁছায় তো। আর যদি না পৌঁছায় বলে রাখি, ওই আজব সা রিস্ক হ্যাঁ, कैसा ये इश्क है আজব সা রিস্ক হ্যাঁ, এই গানটা করেছিলাম, ঠিক আছে? যদি না আসে তো, আর যদি এসে থাকে তাহলে এই কথাটা শুনে তোমরা এখন হাসবে বা কমেন্ট হয়তো করবে হ্যাঁ শুনেছি। তো অবশ্যই স্বামী আর স্ত্রীকে নিয়ে বলতে এসেছি। আজকে স্ত্রী অর্থাৎ মিনা বিরাট বড় একটা কথা বলেছে, তো সেটা নিয়ে তো অবশ্যই আমার মতামত তো আমি দেবই, কারণ বানতা হ্যাঁ না। আমরা যতটা পারবো সমাজকে পজিটিভিটি দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে কিছু নেগেটিভ মানুষকে নিয়ে ঘাটতে গেলে কিছু নেগেটিভ কথা আমাদের মুখ থেকেও বের হয়। তো সেটা আমার মনে হয় না কোনো কিছু খারাপ বিষয়, কারণ নেগেটিভ পজিটিভ মিলিয়ে যদি আলোচনাই না করি, সমালোচনা না করি, আমরা বুঝবো কী করে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কারণ এখনকার দিনে সবাই যদি বলো তোমরা যে আমরা বুঝি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, না, সবাই যদি বুঝতো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তাহলে মানুষ শুধুমাত্রই পজিটিভিটিটা ছড়াতো, নেগেটিভ কিছু ছড়াতো না, তাই না? তো আগে চলে আসি, योगा से ही होगा, योगा से ही होगा, योगा से ही होगा কার কথায়? ও আমাদের ফানদীপের কথায়, বাবা ফানদেবের কথায় আসি প্রথমে। বাবা ফানদেব তো বাবা ফানদেব ভুঁড়ি কমানোর জন্য কপাল ভাতি করো। হ্যাঁ, আমি খাওয়া পেটে তো তাই করে দেখাতে পারলাম না। কপাল ভাতি করো, ভুঁড়ি কমে যাবে। ওই সিট আপের সাথে সাথে, বলছি না সিট আপ ছেড়ে দাও, যে তোমার এই যোগা শেখাচ্ছে, যে তোমার ট্রেনার, সে তোমারে বলেনি কপাল ভাতি হচ্ছে বিশাল বড় একটা ভূমিকা পালন করে ওয়েট লসের ক্ষেত্রে আর ওয়েট গেইনের ক্ষেত্রেও, আর ভুঁড়ি কমানোর ক্ষেত্রে তো অবশ্যই। বলেনি সে? हम है ना, हम सबको एडवाइस देते रहते हैं फ्री में। जिसको देते हैं उसको तो फ्री में ही दे रहे हैं ना, इसीलिए बोल रहे हैं। বাদ বাকি ভিডিও তো করি পয়সার জন্য, সেখানে কোনো অস্বীকার করার জায়গা নেই। আর আমি স্বীকার করতে খুব ভালোবাসি। তালিবশয় রশ্মি না, দন্তশয় বয় দীর্ঘী, সেই শি। तो हमारे बाबा फानदेव बोलছে योगा से ही होगा। हाँ, हमने भी तो कहा था कि योगा से ही होगा। कुछ ही दिन में देखते ही देखते तुम्हारा कमर तितलियों की तरह थिरकने लगेगी, तितलियों की तरह, पता है, तितलियों की तरह थिरकोगे तुम। अच्छा, माয়ের শরীর খারাপ, সেটা নিয়েই ভিডিওর আজকে মেইন অ্যাট্রাকশন। আমি কালকে বঙ্গাইয়ের একটা
ও তো সবসময় রোস্টিং ভিডিও করে, ফানি ভিডিও করে, দেখছিলাম ফেসবুকে, অনেকবার দেখেছি, তবুও কালকে দেখছিলাম। সেখানে বঙ্গাই দেখাচ্ছিল যে কোন কোন টাইপের ইউটিউবার আমাদের সামনে থাকে বা আমাদের ইউটিউব জগতে আছে, কীরকম কীরকম ধরনের উদ্ভট ক্রিয়েটাররা আছে। তো সেখানে একজন ক্রিয়েটার, তার সে অবশ্যই ব্লগার, তার ভিউজ যখনই কমে যাচ্ছে সে এদিক ওদিক ফোন করে জিজ্ঞাসা করছে, দাদু কেমন আছে, ও সুস্থ আছে, ও দিদা কেমন আছে, পায়ের ব্যথাটা ঠিক হয়ে গেছে, ও মানে কেউ যদি মারা যায় তাহলে সেটাকে কন্টেন্ট করে, মানে শ্রাদ্ধ বাড়ি যাওয়াটাও এখন তো বিশাল, মানে কি বলবো, ভাইরাল কন্টেন্ট হচ্ছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ। তো সেই রকমই একটা পাওয়ার জন্য চারিদিকে খোঁজখবর নিয়ে বেড়াচ্ছে কেউ মরেছে কিনা। তো এগুলো হচ্ছে কন্টেন্টের মেন অ্যাট্রাকশন। ঠিক তেমনি আজকে বাবা ফানদেবের মায়ের শরীর খারাপ, সেটা হচ্ছে ভিডিওর মেন অ্যাট্রাকশন। আমি এটা বলবো না যে বাবা ফানদেব চায় তার মার শরীর খারাপ হোক, কখনো সেটা বলবো না। কারণ বাবা ফানদেব ওরকমভাবে রুটি খেয়ে থাকতে হবে, অবেলায় খেতে হবে, মায়ের যদি শরীর খারাপ হয় তো কন্টেন্টের থেকেও যদি বেশি কিছু জরুরি থাকে সেটা হচ্ছে মানুষের পেট, খাওয়ার। তো সেই খাওয়ার সংস্থানটা, খাওয়ার জোগাড়টা যদি বাবা ফানদেবের নিজের করতে হয় তাহলে তো ঘেটে ঘ হবে, আর ওইভাবেই খেয়ে থাকতে হবে। সকালের ভাত বিকেলে, বিকেলের ভাত রাত্রে, খাওয়াটা আর কি টাইমিং শিডিউল চেঞ্জ হতে থাকবে। তো সেই কারণে বাবা ফানদেব কখনোই চাইবে না যে প্রকৃত অর্থেই মায়ের শরীর খারাপ হয়ে যাক। তো যাই হোক, হয়েছে। আচ্ছা, তোমাদের মনে পড়ে এই কিছুদিন আগে যখন এই যে দীঘা থেকে ঘুরে আসলো, আমি একটা কথা বলেছিলাম যে যেইভাবে কন্টেন্টের জন্য হন্যে হয়ে চারিদিকে এদিক ওদিক ঘুরছে না এই বয়স্ক ব্যক্তিগুলিকে নিয়ে, এটা খুব তাড়াতাড়ি তাদের শরীরের উপরে এফেক্ট ফেলবে। আর এই যে আমি যে বাস্তব কথাগুলো আগে থেকে ধরে ফেলি, হ্যাঁ, যেটা হতে পারে সেটা যে আমি ধরে ফেলে বলে ফেলি না, এটাই হচ্ছে মানুষের গাত্রদাহের কারণ। আর এই কারণে বলে তোর অভিশাপ ফলে গেছে। অ্যাকচুয়ালি কি তাই? এই একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা যদি শিক্ষিত হয়ে এই ধরনের কথা বলি তাহলে সেই শিক্ষাকে অপমান করার কোনো দরকার পড়ে না। সেই শিক্ষিতকে শিক্ষিত বলে শিক্ষার অপমান করার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, বাদ বাকি আর আমার মানে কি বলবো, পুরনো ল্যাঙ্গুয়েজে আমি আর কিছু বলছি না। শিক্ষা নিয়ে যেহেতু কথা বলছি, সবাই তো আর পারে না শিক্ষাকে অপমান করতে। হ্যাঁ, শিক্ষার কালি পেটে ঢুকিয়ে তারপরে কাউকে অশিক্ষিত বলা, সেইটা তাও আবার এই সমস্ত কারণে সেটা বলা যায় না। হ্যাঁ, কেউ অশিক্ষিতের মতন আচরণ করলে তাকে অশিক্ষিত বলা যেতেই পারে, তাও সেটা ভদ্রভাবে। এরকম না তোর ডিগ্রি সব নকল, তোর ডিগ্রি সব জাল, তোর সার্টিফিকেট সব জাল, এগুলো বলে নিজের আত্মাকে, নিজের কুত্তি আত্মাকে শান্তি দেওয়ার প্রয়োজনই পড়ে না, তাই না? তো আমি এটাই বলেছিলাম যে বাবা ফানদেবের বাবা মা যেইভাবে টানা হ্যাচড়া করা হচ্ছে, তারপরে মেন জিনিস কি বলো তো, ঘুরতে যাওয়ার আগে যদি কেউ বেশি খাটনি খাটে সেটা হচ্ছে এই ফানদেবের মা। আসার পরে যদি সবচেয়ে বেশি কাউকে খাটনি খাটতে হয় সেটা হচ্ছে ফানদেবের মা। সে কোনো সময় রেস্ট পাচ্ছে না, ঘুরতে গিয়ে কখনো রেস্ট হয় না, ঘুরতে গেলে শরীরের ধকল হয়, এটা আমরা সবাই জানি। কারণ ঘুরতে গিয়ে আমরা রেস্ট নিতে পারি না। রেস্ট নেওয়ার প্রকৃত জায়গা হচ্ছে বাড়ি। আমরা ঘুরতে গিয়ে ঘুরি, আর ঘুরলে পরে শারীরিক ধকল একটা হবেই। তো সেই শারীরিক ধকল করতে যাওয়ার আগেও ওই ফানদেবের মা আর কি ঘরের কাজকর্ম করে, ইভেন যাওয়ার আগ পর্যন্ত খাওয়ার বানিয়ে খাইয়ে তারপরে যায়। ঠিক আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাড়িতে ফিরে সবার পেটে কি দেবে, সবার মুখে কি দেবে, সেইটা জোগাড় করার দায়িত্ব কার? ফানদেবের মায়ের। ঘর বাড়ি পরিষ্কার একদিন দুদিন পরে করলেও হয়, খাওয়ারটা সেটা কিন্তু আগে করতে হবে। আজকে কন্টেন্টের জন্য হন্যে হয়ে বাবা ফানদেব মা বাবাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তারা কি প্রকাশ করতে পারবে যে তাদের বয়স হয়েছে, আমরা পারছি না? কারণ তারাও জানে যে ছেলের কন্টেন্ট ফুরিয়ে আসছে, ছেলের ভিডিওতে ভিউজ হচ্ছে না, সেই কারণে আমাদেরকে বের হতেই হবে, যতই আমাদের কষ্ট হোক না কেন। আর তার ফলস্বরূপ এই যে ইমিউনিটি পাওয়ারটা কমে যাওয়া, এত অতিরিক্ত ধকল, শরীর রিকভারি হতে টাইম না লাগে। তো সেই রিকভার হওয়া মানে কি, সে ক্লান্ত হয়ে পড়েছে, আর ক্লান্ত হলে পরে অটোমেটিক্যালি তার রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা লো হয়ে যায়, পাওয়ারটা। আর তখনই রোগটা জাকিয়ে বসে। এই কিছুদিন আগেই এই যে মাসিমা মানে ফানদেবের মা কি বলছিল, ও কোনো ব্যাপার না। যখন ফানদেব বলছিল আজকে মায়ের খুব খাটনি হয়ে গেছে, তখন ফানদেবের মা কি বলছিল খেতে বসে, ও কোনো ব্যাপার না। ওইভাবে ক্যামেরার সামনে নিজেকে বিন্দাস দেখিয়ে কি লাভ? ওটা শরীর, ওটা মেশিন নয়, তারও রেস্টের প্রয়োজন আছে। বুক চিতিয়ে বারবার বললে হয়?
যে ওটা কোনো ব্যাপার না, নিজের বাড়ির কাজ নিজের হাতে একা হাতে করছি, আমি সর্বা না। এরকম আমরা দেখেছি, আমরা দ্বৈত শাসন ক্ষমতা পড়েছি না ইতিহাসে, ক্ষমতাবিহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা, ঠিক সেরকম হচ্ছে। বুঝতে পারলে তো? এই ঘুরতে যাওয়ার আগে পরে বা সারা সময় যদি কেউ রেস্ট করে থাকে সেটা হচ্ছে বাবা ফানদেব, নতুবা বাবাও খাটে মাও খাটে। বাবা ফানদেব সে তার শরীরটাকে বেশ একেবারে জুত করে রাখে, যত্ন করে রাখে, যাতে করে ক্ষয় না হয়। কারণ নেক্সট তাকে তো জীবনসঙ্গী খুঁজতে হবে, হ্যাঁ কি বললাম, নিয়ে আসতে হবে, সরাত করে নিয়ে আসতে হবে। খোঁজা আছে, আবার পাল্টাতেও পারে, বলা যায় না। অপশান যখন অ্যাভেলেবেল থাকে তখন মানুষ বারবার পাল্টায়, তাই না? যেমন কিনা ভেবেছিল প্রথমে আসানসোলের কাউকে নিয়ে আসবে, বিবাহিত বউ, আমার বিয়ে করা বউকে নিয়ে গেছে, আমিও কারোর বিয়ে করা বউকে নিয়ে আসবো, ঠিক এরকমই। তারপরে দেখলো অপশান আছে, ও ব্যাচেলার মেয়ে আছে, আমি কেন তাহলে বিবাহিতকে নিয়ে আসবো, তাহলে ব্যাচেলারের পিছনে ছুটি। আবার যদি দেখে ব্যাচেলার চাকরি করা, তাহলে তার পিছনে ছুটি। তো এইভাবে অপশান অনেক আছে, অ্যাভেলেবেল অনেক আছে বা অপশান অনেক আছে। কি সত্যি ব্যাড লাক, ভাগ্য খারাপ, এরকম একটা বিষয়। এইবার আসি এই জিম আর যোগার কথা, যেটা কিনা আমি গতকালকে বলেছিলাম। আমি বলছি না, আমার ভিডিও দেখে বাবা ফানদেব বলছে, কারণ তার ভিডিও একদিন করে লেটে আসছিল, এখন গিয়ে কারেন্ট ভিডিও আসছে। তো আমিও যা বলেছিলাম, বাবা ফানদেব জ্ঞান পাপি, সেও বলছে যে জিম করলে পরে সাপ্লিমেন্ট নিতে হয়, সেই সাপ্লিমেন্ট খেয়ে তাড়াতাড়ি ওজন কমানোর বা ভুঁড়ি কমানোটা কোনো গুণের কাজ নয়, সেটা শরীরের জন্য ক্ষতিকর। এটাই আমি বলেছিলাম না, যে যোগা সে হি হোগা, যোগা যদি ভালো মতন করা যায় সেটা শরীরের মানে কি বলবো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্তটা উপকার করবে, সাথে মাইন্ডটাকেও ফ্রেশ করবে। কিন্তু অলরেডি যার মনের মধ্যে, যার মাথার মধ্যে কাচরা ভর্তি, তাতে যোগা কোনো এফেক্ট ফেলতে পারবে না। যোগা বলবে, উড়িয়ে বাবা এ তো অন্যকে বলতে বলতে এ তো পাপের ঘোড়া ভর্তি হয়ে গেছে রে, চল আমরা চলে যাই এখান থেকে, ওই শরীরের যতটুকু উন্নতি হয় ততটুকু করে নিয়ে চল, মনের ব্যাপারটা আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ মনের মধ্যে নোংরা ভর্তি ভাই। ঠিক আছে, যোগার ভাই বোনেরাও এই সমস্তই বলছে। আচ্ছা, এই যে সাপ্লিমেন্টের কথা, যে কিছু খেয়ে ওজন কমানোটা কোনো বুদ্ধিমানের কাজ না, এটা শরীরের পক্ষে ক্ষতিকারক। আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে যখন তোমার বউ হার্বাল প্রোডাক্টগুলো মানুষের কাছে বিক্রি করার জন্য এক্সারসাইজও করতো, আর সেই প্রোডাক্টও গ্রহণ করতো, সে এখনও অবশ্য করছে, সেই একই হার্বাল প্রোডাক্টের সঙ্গে সে এখনও যুক্ত রয়েছে, তখন কেন তোমরা মানুষকে বলনি? তখন তোমরা না, তুমি বাবা ফানদেব, তুমি কেন তখন বলনি যে এই সমস্ত সাপ্লিমেন্ট কিন্তু আপনারা খাবেন না? তখন সেটা ছিল ব্যবসা, তাই না? তো ব্যবসার জন্য মানুষকে সাপ্লিমেন্ট সার্ভ করেছো বা সাপ্লিমেন্ট নেওয়ার জন্য উৎসাহিত করেছো, আর এখন এসে বলছো যোগা সে হি হোগা। দেখা যাক তুমি যোগাটা কতদিন হওয়াতে পারো, যোগাটা তুমি কতদিন করতে পারো, সেটাই এখন দেখার পালা। তো যাই হোক বন্ধুরা, এই তো গেল বিষয়। আর বারবার এই যে মার শরীর খারাপ বলছে, ডিভোর্স তুমি পাবে না, বুঝতে পেরেছো তো? তাই ওই মার শরীর খারাপ, মাকে দেখাশোনা করার জন্য একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আসো। ইনিয়ে বিনিয়ে কথা বলতে হবে না, ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা, ধুলোকুটি পৌড়িয়ে নঝি, তোর কপালে বুড়াবর করু আমি কি। এইটা হচ্ছে ফোনদ্বীপের বউয়ের ইয়েরা বলবে, বান্ধবীরা বলবে, 40 বছর 45 বছর হতে চলছে, তা বলবে না বুড়াবর। এইবার সরাত করে ঢুকে যাই মিনার ফ্ল্যাটে। হ্যাঁ, তো মিনা বেশ একা বেশ ভালোই এনজয় করছে, কিন্তু বিশ্বাস করো আমার নিজেরই বুকটা খালি খালি লাগছে। ওকে একা খেতে দেখে না আমার খুব খারাপ লাগছে, কারণ ওকে কখনো আমি অন্তত একা খেতে দেখিনি, বা একা খেতে বসলেও চারিদিকে মানুষগুলো ছিল, ও যখন একা খাচ্ছে না হাঁড়ি ঠাড়ি নিয়ে বসে, আমার কেমন একটা লাগছিল। ঠিক আছে, তো ওকে নিয়ে কিছু বলার আগে, মানে ওর ভিডিওতে ও যা বলেছে সেটা বলার আগে আমি 2টো কমেন্ট পড়তে চাই। ঠিক আছে, সেই 2টো কমেন্ট নিয়ে অনেক আলাপ আলোচনা এরা করেছে। সবার প্রথমে তো বলি, লোগো পাল্টেছে, আর হচ্ছে তোমার
লোগো পাল্টেছে মানে লোগো তো ছিলই না ওর চ্যানেল, ওর ভিডিওতে লোগো থাকতো না, ওর যে চ্যানেলের যে লোগোটা সেটা পাল্টেছে এবং সেই লোগোটাকে ভিডিওর মধ্যে দিয়েছে বেশ। আর প্রথমে ইন্ট্রোটা করে চলে আসলো। এই অ্যানিমেশনটা কোথা থেকে তুলেছিস? তুই নিজে নিজে করেছিস অ্যানিমেশনটা? কিন্তু তুই নিজে নিজে করেছিস? আমার সন্দেহ সন্দেহ হচ্ছে কেউ কি হেল্প করে দিয়েছে তোকে অ্যানিমেশনটা করার জন্যে? না, তুই নিজেও করতে পারিস, নিজের ক্ষমতায় ফ্ল্যাট কিনে নিয়েছিস, যাই হোক ভাড়া নিয়েছিস, সেটাও তো আর কম ক্ষমতার পরিচয় না। তো সেখানটায় দাঁড়িয়ে একটা অ্যানিমেশন করা কী চিজ, হতেই পারে। তো 80,000 হয়েছে সাবস্ক্রাইবার, তার জন্য কংগ্রাচুলেশান। তার জন্য বাবা 5 ঘন্টায় 29,000। তোর ওখানে কত দেখাচ্ছে? 40-45? কালকে 87,000। তোর ভিডিও দেখেই তো ওই ফন্দীপের ইয়োগা আর কোনো কাজে লাগবে না, তোর ভিডিও দেখেই তো বাবা ফানদেবের ইয়োগার সমস্ত কার্যকারিতা একদম জ্বলে, তোর ভিডিও দেখে না, তোর ভিউজ দেখে। একজন কমেন্ট করেছে, এনজয় করো এই একা জীবন, নিশ্চয়ই খুব ভালো লাগছে, তবে এই যে তোমাকে যারা উৎসাহ দিচ্ছে তারা কিন্তু কেউ একা থাকে না, তারা তাদের জায়গা ঠিক রেখে মানে স্বামী সন্তান নিয়েই জীবন কাটাচ্ছে, দেখো কতদিন ভালো লাগে। আচ্ছা, এই যে কমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, এই জন্যই আমি নিলাম কমেন্টটা, নতবা নোংরা কমেন্ট নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর আমি কমেন্ট পড়ে ভিডিও করা ছেড়েই দিয়েছি, আর আমার এই নিয়মটা এখন সবাই ধরে রেখেছে, ঠিক আছে? মানে আমি এখানে প্রচার করে যাই, এই গান দিয়ে ভিডিও শুরু করা, তারপরে কমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করা, এগুলো সব আমিই শিখিয়েছি ভাই, অহংকার না, দিস ইজ ফ্যাক্ট। আচ্ছা, স্বামী সন্তান নিয়ে জীবন কাটাচ্ছে, এই যে তোমাকে যারা উৎসাহ দিচ্ছে, আমি এনাকে বলতে চাই, অর্পিতা ভৌমিক, আমি তোমাকে বলতে চাই যে তুমি কি বুঝেও না বোঝার ভান করো? এই যে দিনের পর দিন মিনার হাজব্যান্ড যে এই রকম অপদার্থ, কুকুর, ছোট লোক, এই ধরনের শব্দগুলো তার বউয়ের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে, আর সেখানে বউ কিন্তু নির্বাক, বউ কিন্তু একটাও কথা বলছে না। এইটুকু দিয়ে বিচার করতে পারো না যে এই রকম স্বামী থাকার থেকে একা থাকা অনেক ভালো? এরকম স্বামীর সাথে থাকার থেকে একা থাকা যে অনেক ভালো, সেটা কি বোঝো না? আর যারা আমরা ওকে উৎসাহ দিচ্ছি, আমাদের স্বামী এরকম হলে ওর মতন 5 বছর সংসার করতাম না। আর সোশ্যাল মিডিয়াতে এসে বউয়ের নামে কেচ্ছা রটানো, সে তো কোনোদিনও ইহজন্মে ভাবতেও পারবে না, আমার হাজব্যান্ড তো ভাবতেই পারবে না। যেহেতু আমি মিনাকে ডাইরেক্ট এই কাজটা করার জন্য উৎসাহ জুগিয়েছি, তাই অবভিয়াসলি এই কমেন্টটা আমার দিকেও আসে, সেই কারণে আমি এটার উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করলাম, ঠিক আছে? আমার স্বামী যদি মিনার স্বামীর মতন হতো তাহলে ওই 5 বছরও আমি কাটাতাম না। যখন দেখতাম যে একটা দিন রেস্ট চাওয়ার জন্য আমাকে 1 বছর ধরে এরকম ভোগাচ্ছে, ওই 1 বছরই আমি অপেক্ষা করতাম না। আমি আমার বাবা মাকে বলতাম, আর আমার বাবা মাও সেই জায়গায় ছিল যেখানে আমি আমার বাবা মাকে বললে পরে আমার বাবা মা আমার প্রবলেমটা শুনতো, ঠিক আছে? তো মিনাকে যারা উৎসাহ আমরা দিচ্ছি, আমরা মিনার ভালো চেয়েই উৎসাহ দিচ্ছি। একা জীবন কাটানো অনেক ভালো কোনো টক্সিক মানুষের সাথে জীবন কাটানোর থেকে। তোমাকে বলা বৃথা, আজকে 1টা বছর ধরে ওর উপর দিয়ে যা গেছে, আর আমি আর কিছু আছে গুটিকত ক্রিয়েটার এবং অনেক ভিউয়ার্স আছি, যারা আমরা ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়ে আছি, তারা এমনি দাঁড়িয়ে নেই। আমরা দেখেছি, আমরা বুঝতে পেরেছি, থ্রু ভিডিওতেই আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা যদি একটা নতুন ফ্ল্যাট নিই, আমাদের আনন্দ উৎসাহের সীমা পরিসীমা ছাড়িয়ে যাবে। এই মেয়েটা কতটুকু এক্সপ্রেস করেছে, ওর এক্সপ্রেস করতেই পারে না। ও যদি এক্সপ্রেস করতে পারতো তাহলে আজকে এই যেই সমস্ত ভিউয়ার্সরা ওই বাবা ফানদেবকে গিয়ে বাহবা জোগায় না, বাহবা দেয় না, তারা এখানে এসে ওকে সিম্প্যাথি দিত। ও সিম্প্যাথি নিতেই জানে না, নেয়নি কোনোদিনও নেয়নি, ঠিক আছে? তো অবশ্যই স্বামী সন্তান নিয়ে যারা সংসার করছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো কম্প্রোমাইজ করে রয়েছে, কিন্তু কেউ যদি কম্প্রোমাইজ না করে লেভেল ছাড়িয়ে যায়, সেই কম্প্রোমাইজের লেভেলটা যদি ছাড়িয়ে যায়, সে যদি সেই কম্প্রোমাইজের মাত্রা শেষ করে দিয়ে তারপরে নতুন একটা জীবন শুরু করে, সেখানটায় বাহবা জানানো উচিত। আজকে একা রয়েছে, কালকে ছেলে চলে আসবে, তখনই তো হয়ে গেল ভরাপুরা সংসার। আর ইন ফিউচারে ও যে অন্য কাউকে পার্টনার হিসেবে বেছে নেবে না, সেটাও তো কেউ বলতে পারে না। একটা জায়গায় অপমানিত হয়ে থাকার থেকে, টক্সিক মানুষের কাছে থাকার থেকে
একা জীবনযাপন করা ঢের বেটার। আমার মনে হয় এটা তুমি বুঝবে না, কারণ তোমারও হয়তো স্বামী ভালো আর সন্তান নিয়ে সুখে আছো, আর সেটাই চাই। আরও একটা কমেন্ট যেটা কিনা আমার মনে হলো যে আমি নিই। এখন তো কমেন্টটা করেছে সুমিতা শর্মা, এখন তো বাবার সম্পত্তির ওপরে অধিকার ছেলে আর মেয়েদের দুজনেরই সমান। তুমি কেন তোমার বাবার বাড়ির অর্ধেক অংশ নিয়ে বাড়ি বানাচ্ছ না? তাহলেই তো তোমার নিজের বাড়ি হয়ে যাবে। তুমি যে কথাটা এত আরামসে বলে দিলে আর সব মেয়েদেরকে ইমপ্রেস করে দিলে, সেই কাজটা যে আসলে কতটা কঠিন সেটাও তো বলো। আমার প্রশ্নের উত্তর দিও, কিন্তু তোমার প্রশ্নের উত্তর ও দিতে পারবে না। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে উত্তরটা পেয়ে যাবে। প্রথম অংশের যেই কথাটা বলেছো যে বাবার পৈতৃক সম্পত্তির ওপরে ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান, একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আর এই বিষয়টা নিয়ে যে ও কেন তাহলে বাড়িতেই জায়গা নিয়ে বাড়ি বানালো না, তাহলেই নিজের বাড়ি হয়ে যেত, এই প্রশ্নের উত্তরটা ও দিতে পারবে না। আর আমি জানলেও আমি দিতে পারবো না, কারণ এমন কিছু ইমোশনস ও আমার সাথে শেয়ার করেছিল, সেটা নিয়ে আমি কাটাছেড়া করতে পারবো না। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর ও কোনো সময় দিতে পারবে না। যেহেতু বলেছে উত্তর দিও, কিন্তু তাই আমি বললাম। নেক্সট যেই কথাটা, যে তুমি যেই কথাটা আরামসে বলে দিলে, ইমপ্রেস করে দিলে, সেটা আসলে কতটা কঠিন। ইয়েস, এক্স্যাক্টলি, এটার উত্তর আমি দিতে পারবো, বাট ও দিতে পারবে না। ও এটাও দিতে পারবে না। কেন বলো তো? ওর চিন্তাটাই ভুল। এবার ভুল কেন বলছি, এই দুটোই আমার নেওয়ার ছিল। ওর চিন্তাটা কেন ভুল তোমাদেরকে বলছি, কারণ ও যেই কথাটা নাইটি চুড়িদার ভাঁজ করতে করতে বলল যে আমার মনে হয় সমস্ত বাবা মায়ের উচিত মেয়েকে বিয়ে দেওয়ার সময় ওই যৌতুক না দিয়ে একটা আলাদা করে বাড়ি করে দেওয়ার। একটা এই কথাটা যে মিনা বলেছে, সত্যি ছেলে মানুষ না হলে, ছেলে মানুষই মন চিন্তাভাবনা না হলে পরে বলতে পারে না। ও বলেছে ওর দিক থেকে। অ্যাকচুয়ালি আমরা পরিস্থিতিটাকে না, যার সাথে যেরকম পরিস্থিতি হয় আমরা নিজের মতন করে দেখি, নিজের চোখে দেখি। হ্যাঁ, আমরা ভাবিই না অন্যদের পার্সপেক্টিভ কি হতে পারে। আর ওর বয়সটাই বা কি, 24 বছর বয়স। তো মিনা যেটা বলেছে সেটাতে আমি একদমই সহমত নই। কারণ শুধুমাত্র বাড়ি করে দিলেও আর এখনকার জামানায় একটা বাড়ি তৈরি করতে গেলে তার জন্য জায়গা কিনতে হবে। আর এখন ভালো একটা জায়গা কিনতে গেলে, ধরো বনে বাজারের দিকেই যদি জায়গা কিনতে যাই না, কাঠা 3 লাখ 4 লাখ টাকা কাঠা। যেই মানে ওদের ওই দিকটার কথা বলছি, 3 লাখ 4 লাখ টাকা কাঠা। আবার ও তো কোথায় দেখেছিল 1 লাখ টাকা কাঠা। হ্যাঁ, সেরকমও পাওয়া যায়। আমি জাস্ট একটা মিনিমাম একটা হিসাব দিচ্ছি, যেটা কিনা সবাই রিলেট করতে পারবে, যার সাথে সবাই। ধরো 3 লাখ টাকা কাঠা। একটা বাড়ি করতে গেলে মিনিমাম 2 কাঠা জায়গা লাগে। তাহলে 2 কাঠা জায়গা কিনতে গেলে 6 লক্ষ টাকা। তাহলে তোমরা ভাবো তো, একটা মেয়ের বিয়ে দিতে গেলে এই যে জায়গা কিনতে গেলে যেই টাকাটা, আচ্ছা ধরো ভাবো 1 লক্ষ টাকায় করে কাঠা, 2 লক্ষ টাকার জমি, সাথে রেজিস্ট্রেশন, জমির রেজিস্ট্রি আছে, তার জন্য ধরো আরও 50-60 হাজার টাকা আনুষঙ্গিক দিয়ে ভাবো তুমি, ওই 2.5 থেকে 3.5 লক্ষ টাকা শুধু জায়গার পিছনে গেল। তাহলে বাড়ি বানাতে কত লাগবে? একটা নর্মাল একটা যদি ছাদ দিয়ে 2টো কামরার কিচেন, তারপরে পায়খানা বাথরুম দিয়ে যদি একটা ঘর বানাতে যাই, তাহলেও 5 থেকে 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে। 8 লক্ষ টাকার মধ্যে কোনো রকমে হয়ে যাবে এখনকার দিনের যা বাজার হিসাব। আমি সেই অনুযায়ী বলছি। দেখো, আমার তো একেবারে পাই টু পাই হিসাব আমি জানি না, আমি যতটুকু আইডিয়া করি ততটুকুই বলছি। এবার তোমরা তো বিজ্ঞ আছোই এই সমস্ত বিষয়। তো এই যে ধরো বাড়ির পিছনে 5 লাখ ধরলাম, আমি কমিয়ে ধরলাম, ধরো আমার মাথা গোজার মতন করে দিল 5 লক্ষ টাকার একটা বাড়ি আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার সময়। তো 5 লক্ষ টাকার একটা বাড়ি আর 3 লক্ষ টাকার একটা জায়গা, হ্যাঁ, তা এই 5 আর 3 8 লক্ষ টাকা। একটা মেয়ের বিয়ে দিতে 8 লক্ষ টাকা খরচ হয়? একটা মেয়ের বিয়ে দিতে 8 লক্ষ টাকা খরচ হয় মধ্যবিত্ত পরিবারে, এই মিনার মতন ফ্যামিলিতে? ও তো নিজের দিকটা বিচার করেই তারপরে সবার উদ্দেশ্যে কথাটা বললো। আমি সেটাই বলছি, 8 লক্ষ টাকা খরচ হবে? আর তার সাথে মেয়েকে বিয়েও দিতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াতেও হবে। যদি সেটাও না করে, মন্দিরে গিয়ে বিয়ে দিয়ে নিল, ঠিক আছে চলো ছেড়ে দাও, 1050 টাকা খরচা হলো। ছেলের বাড়িতেও যৌতুকের পরিবর্তে বললো এই বাড়িটা দেবে। ছেলের বাড়ি থেকে রাজি হবে? কয়টা ছেলের বাড়ি থেকে রাজি হবে? ছেলের বাবা মা কি রাজি হবে ছেলেকে বউকে দিয়ে আলাদা বাড়িতে, তাও বউয়ের বাড়িতে? এটা আমাদের সমাজ।
কোনোদিনও রাজি হবে না। তো মিনার যেই বার্তাটা দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করেছে, এটা মোটেই ইমপ্রেসিভ বার্তা নয়। ও ওর জায়গা থেকে বিচার করে বলে দিয়েছে। বাট এটা সহজ কি? এই যে কমেন্টটা করেছে যে এটা কি এতটাই সহজ? সহজ তো কি, এটা মানে কি ইম্পসিবল, এখনো পর্যন্ত ইম্পসিবল প্রত্যেকের ক্ষেত্রে। কিছু কিছু ফ্যামিলি আছে যারা কিনা মানে বিশাল বড়লোক ফ্যামিলি, তারা মনে করে বিয়ের পরে যাদের ছেলে সন্তান আর কি, তারা মনে করে যে ছেলেরও একটা আলাদা লাইফ প্রয়োজন, তারা একটা আলাদা বাড়ি করে দেয়, অথবা ছেলেকে সেই রকম লায়েক করে দেয় যাতে করে ছেলে একটা আলাদা করে বাড়ি করে নিতে পারে। তো এটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে এতটা প্রচলিত হয়নি যে মিনা ফটাকসে বলে দিল আর হয়ে গেল। আমার মতে সন্তান সে ছেলে হোক বা মেয়ে, তাকে আগে মানুষের মতন মানুষ করতে হবে উইথ প্রপার এডুকেশন। প্রপার এডুকেশন দিয়ে ছেলে অথবা মেয়েকে মানুষ করতে হবে। শুধু শিক্ষা দিলে ছেড়ে দিলেই হবে না, পেটে শিক্ষাও দিতে হবে আর মনের মধ্যেও সেই শিক্ষাটাকে একদম গেঁথে দিতে হবে। যে বউ আনছো মানে দাসী আনছো এরকমটা না। সবার আগে শিক্ষা পেতে হবে ছেলের বাবা মাকে এবং মেয়ের বাবা মাকে, উভয়ের বাবা মাকে শিক্ষা আগে ভালো করে গ্রহণ করতে হবে। যে আমি মেয়ে বিয়ে দিয়ে দিলাম মানে আমার মাথার উপর থেকে বোঝা চলে গেল, তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার দরকার নেই। আর যদিও বা মেয়ে এসে আমাদের কাছে প্রবলেমগুলো বলে, আমরা কি বলবো? মানিয়ে নে, গুছিয়ে নে। অবশ্যই মানিয়ে গুছিয়ে নিতে হবে। আমরা পড়াশোনার ক্ষেত্রে মানিয়ে গুছিয়ে নিই না। আমাদের যদি একবারে মুখস্থ না হয়, আমরা 10 বার পড়ি না। আমরা যদি একবারে না বুঝি 10 বার মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতাম না? তো সংসারটাও ঠিক সেরকম। একবার যদি চেষ্টায় না হয়, সামলাতে না পারছি, তাহলে 10 বার চেষ্টা করতে হবে। কিন্তু সেই চেষ্টার মধ্যে একটা মাত্রা রাখতে হবে। সেই শিক্ষাটা বাবা মাকে আগে নিজেকে নিতে হবে। বাবা মারা ভাবে কি বলো তো, এই পরিস্থিতি তো একদম ন্যাচারাল, এটার সঙ্গে আমরাও মানিয়ে গুছিয়ে নিয়েছি, আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, এটা আমার মেয়েকেও মানিয়ে নিতে হবে। বাবা মাকে এটা মাথায় রাখতে হবে যে আমার সাথে এটা হয়েছে, এটা যেন আমার মেয়ের সাথে না হয়। এইটা যদি বাবা মা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারে, তাহলে মেয়েদেরকেও সেই শিক্ষা দেবে, আবার ছেলেদেরকেও সেই শিক্ষা দেবে। কারণ ছেলের মাও কিন্তু একজনের বৌমা, তাকেও কিন্তু এই সমস্ত ফেস করতে হয়েছে। একজন ছেলের মা, সেও কিন্তু তার শাশুড়ির এরকম মনোভাব ফেস করেছে। তো তাকেও মনে করতে হবে আমি আমার শাশুড়ির কাছ থেকে যেরকমটা পেয়েছি সেরকমটা কিন্তু আমি আমার বৌমাকে করব না, তাহলে কিন্তু আমার সঙ্গে আমার বৌমার কোনোদিনও বন্ডিং ভালো হবে না। তো আগে শিক্ষা পেতে হবে বাবা মাকে, তারপরে সন্তানকে শিক্ষা দিতে হবে। আর মিনা যে কথাটা বলল, কন্যা সন্তান পুত্র সন্তান উভয়কে শিক্ষা দিয়ে এমন একটা জায়গায় তৈরি করতে হবে যাতে করে সে রোজগার করতে পারে। একটা বাড়ি করে নিলাম, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে গেল, মোটেই না। আমি সেই জায়গায় থাকতে পারবো তো একা? কারণ আমাদের সমাজ মোটেও ভালো না, মোটেও ভালো না। তো আমি মিনার ওই কথাটাতে একদমই আমার বাচ্চা সুলভ লেগেছে ওর কথাবার্তাগুলো। পড়াশোনা আগে শিখতে হবে, তারপরে নিজেকে লাইক করতে হবে। শুধু পড়াশোনা শিখেও কোনো লাভ নেই যে আমি তো পড়াশোনা জানি, আমি তো পোস্ট গ্রাজুয়েট করা, বিএড করা একটা মেয়ে। আমি কি বাইরে বেরিয়ে ইনকাম করতে পেরেছি? আমার সঙ্গে যা যা হয়েছে আমি কি সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছি? পারিনি। কিন্তু কেন আমি চাইলেই বেরিয়ে যেতে পারতাম। আমি চাইলেই আমার পেট চালানোর মতন ওইটুকু যোগ্যতা আমার ছিল। যে কোনো প্রাইভেট ফার্মে, কোনো দোকানে কাজ করলেও আমার কিন্তু চলে যেত। আমি কেন যাইনি জানো তো? আমার হাজব্যান্ড ভালো। এই যে কিনা যার কমেন্ট আমি প্রথমে নিলাম, যে স্বামী সন্তান নিয়ে সংসার করছে, আমার স্বামী ভালো, তাই আমি সমস্ত প্রতিকূলতায় আমার স্বামীকে আমার পাশে পেয়েছি, তার জন্য ছেড়ে যাওয়ার প্রশ্নই আসেনি। বুঝতে পারলাম? তো মিনার এই কথাটা আমার সত্যি সত্যি বাজে লাগছিল শুনতে, যে বাচ্চাদের মতন কথা বলছে, একটা ঘর করে দেবে যাতে করে কেউ কিছু বললে পরে আমি ঘরের মধ্যে গিয়ে ঢুকতে পারি, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। তো এবার চিকেনটা রান্না করে শুনলো কি বৌদি আসতে পারবে না, দাদা আসতে পারবে না। তো দাদাকে ফোন করতিস, ফ্ল্যাট তো বেশি দূরে না, দাদাকে চিকেনটা পাঠিয়ে দিতিস, তাহলেই হয়ে যেত, সমস্যার সমাধান। দিনে 14 বার তো যাচ্ছে আসছে, তো দাদাকে ফোন করে ডেকে আনতিস, চিকেনটা পাঠিয়ে দিতিস একটা বক্সে করে, বা তোর কাছে যদি বক্স অ্যাভেলেবেল না থাকতো বলতিস বাড়ি থেকে একটা টিফিন কারি নিয়ে আসতে, মাংসটা পাঠিয়ে দিতিস। সব কিছুই বলবি যখন না, ভেবে নিবি যে এটার কি কোনো অপশান ছিল। আমি যে বলছি এটার কি কোনো অপশান ছিল? নতবাই দেখ আমি ধরে ফেললাম, বলে ফেললাম। অবশ্যই তোর ভালোর জন্যই বলেছি। ভালো লাগছে, একা খেতে পারছিস, ভালো লাগছে। জীবনে কোনো মানুষ যখন খেতে পারে, একা খেতে পারে না,
এবং হাসি মুখে খেতে পারে, মনে করতে হবে সে স্ট্রং হয়ে গেছে, সে স্ট্রং এনাফ। আর আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মিনার পোল খুলবে, মিনার সমস্ত পোল খুলবে ওই নেরি কুত্তি, বুঝতে পেরেছো তো? তো অপেক্ষা করো কি গ্যাঁ 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 করবে সেটা শোনার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।